আমার বাবা উনি লেজিটিমেট স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, সো ব্রিটিশ, আমেরিকান, ফ্রেঞ্চ কিছু কোম্পানির এবং বড় বড় কোম্পানি, সো আপনি মনে করেন এব্রামস M1 এব্রামস ট্যাঙ্ক কিনবেন বা আপনি F-16 কিনবেন, এরকম বড় বড় জিনিসপত্র এই কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো বানায় সেগুলোর এজেন্ট ছিলেন এবং সেগুলোর হয়ে উনি স্পেশালি মিডল ইস্টে সরকারগুলোর কাছে বিক্রি করতেন। ইটস এ ডিফারেন্ট থিং। আপনার বাবা মুসা বিন শমসের, যাকে জনশক্তি রপ্তানির জনক বলা হয়, তিনি একজন আন্তর্জাতিক অস্ত্র সরবরাহকারী বটে। তার ব্যবসা সম্পর্কে আমাদের দর্শক বিস্তারিত জানতে চায়। নিশ্চয়ই, অ্যাবসোলুটলি, উনি একজন বিশাল পাবলিক ফিগার ছিলেন। সো ওনার সম্বন্ধে নিশ্চয়ই আলোচনাটা প্রয়োজন এবং ওনার সম্বন্ধে অনেক ভুল ধারণাও আছে, সেইটাও পরিষ্কার করা হয়তো প্রয়োজন। যেমন আপনি নিজেই বললেন যে বাংলাদেশে জনশক্তি রপ্তানির জন্মদাতা উনি, বাট আপনি একই সাথে বললেন কি যেন অস্ত্র সরবরাহ করেন। এই কথাটা ভুল, এই কথাটা পুরোপুরিভাবে ভুল। কেন ভুল আমি বলছি, আমি একটু বিশ্লেষণ দিয়ে বলি। অস্ত্র সরবরাহকারী বলতে আমরা যেই জিনিসটা নর্মালি বুঝে থাকি সেই জিনিসটা আমার বাবা ছিলেন না। আমার বাবা কি ছিলেন? আমার বাবা অনেক বড় বড় কোম্পানির জন্য, সো ওই যে সোল এজেন্ট বা এজেন্সি থাকে না, সো অনেক বড় বড় কোম্পানি যেমন ম্যাকডোনাল্ড ডাগলাস, যারা ওই যে মনে করেন ফাইটার জেট বিক্রি করে, হ্যাঁ, এরকম অনেক বড় বড় কোম্পানির এজেন্ট ছিলেন আমার বাবা। এবং এই এজেন্সির মাধ্যমে উনি সরকারদের কাছে ওই কোম্পানিগুলোর মালপত্র বিক্রি করতেন। সো উনি বিক্রি করছেন না, কোম্পানি বিক্রি করছেন, কোনো একটা সরকার কিনতে চায়। সাপোজ সৌদি সরকার, হ্যাঁ, মনে করেন কথার কথা, আমি এই ব্যবসা জানি না, সো কোনটা কে বেচে এগুলো জানি না, বাট কথার কথা মনে করেন 1980 সালে সৌদি আরবের সরকার 50টা সর্ট অফ F-16 কিনতে চায়, F-16 ফাইটার জেট কিনতে চায়। সো F-16 ফাইটার জেট কেনার জন্য, সাপোজ কথার কথা আমি জানি না ম্যাকডোনাল্ড ডগলাস কিনা, বাট সাপোজ ম্যাকডোনাল্ড ডগলাস এই ফাইটার জেটটা বানায়, তাহলে ম্যাকডোনাল্ড ডগলাসকে এই ফাইটার জেটটা অর্ডার দিতে হবে, রাইট? সো ম্যাকডোনাল্ড ডগলাস এই যে এই অর্ডারটা, এবং এটার জন্য আবার ফ্রেঞ্চ মিরাজ, ব্রিটিশ কোনো, সে রাশিয়ান কোনো, ওরা সবাই মারামারি করছে এই কন্ট্রাক্টটার জন্য যে সৌদি যে 50টা ফাইটার জেট কিনবে, এটা আমরা আমাদেরটা বিক্রি করতে চাই। সো প্রত্যেকটা দেশ মারামারি করছে, এই প্রত্যেকটা দেশের নিজেদের কোম্পানি আছে যে কোম্পানিগুলো আসলে বিক্রি করবে, এবং এই কোম্পানির এজেন্ট আছে, সাথে ওই দেশের সাউদি এম্বাসিও, মানে সৌদি আরবে ওই দেশের এম্বাসি এটার জন্য মারামারি করছে এই কন্ট্রাক্টটার জন্য, ঠিক আছে? তো ওই রকম অনেকগুলো কোম্পানির এজেন্ট ছিলেন আমার বাবা। এবং যেহেতু আমার বাবার স্পেশালি মিডল ইস্টে খুবই ভালো সম্পর্ক ছিল সব সর্ট অফ, যেমন সাদ্দাম হোসেন সাহেব বলেন, মুয়াম্মার গাদ্দাফি সাহেব বলেন, সর্ট অফ আপনার কিং ফাহাদ বলেন, কিং ফাহাদের ভাই ডিফেন্স মিনিস্টার প্রিন্স সুলতান বলেন, এনাদের সবার সাথে মানে একটা উঠা বসা টাইপের একটা সম্পর্ক আমার বাবার ছিল এই 80 দশক থেকে 2000 এরকম ইসের পর্যন্ত। তো এই যে এত ভালো সম্পর্ক ছিল, এই উনি এই যে 50টা জেট কিনবে, উনি যে পিচ করতেন এই 50টা জেট যেন F-16ই কিনো, MiG-29 কিনো না, ম্যাকডোনাল্ড ডগলাসের F-16 কিনো। তো ম্যাকডোনাল্ড ডগলাসের F-16 কিনতে হলেও শুধু ম্যাকডোনাল্ড ডগলাস কিন্তু সৌদি সরকার বিক্রি করতে পারে না, ম্যাকডোনাল্ড ডগলাসের আবার আমেরিকান সরকারের পারমিশন লাগবে। সো আমেরিকান সরকারের পারমিশন নিয়ে ম্যাকডোনাল্ড ডগলাস সৌদি সরকারকে বিক্রি করবে। ওই বিক্রির ভিতরে এজেন্ট, মানে এই বিক্রিটা করে দেয়া, সমন্বয় করে দেয়া এবং বিক্রিটা বাস্তবায়ন করা, এটার দায়িত্ব ছিল আমার বাবার ব্যবসায়ী হিসাবে, এবং ওখানে উনি বড় কমিশন দেন, ব্যবসায়ী কমিশন পেতেন। সো উনার এই যে আপনার গ্লোবাল, যদি আপনি বলেন সর্ট অফ ওয়েপন্স অফ ওয়ার, এই ট্রেডের সাথে এইটার সম্পর্ক ছিল, অন্য কোনো সম্পর্ক ছিল না। সো যখন আপনারা যখন আমরা মনে করেন আদনান খাশোগি সাহেব বা সিরকিস কি যেন স্যাগনোলিয়ান নাকি, ওনার নামটা ভুলে যায়, এনাদের নামগুলো যখন নেওয়া হয়, এই টাইপের ব্যবসায়ী কিন্তু আমার বাবা ছিলেন না। আমার বাবা এনাদেরকেও চিনতেন, এগেন সবাই সবাইকে চিনে ভাই, সেটা ভিন্ন বিষয়, বাট এই টাইপের ব্যবসায়ী উনি ছিলেন না। উনি লেজিটিমেট স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, সো ব্রিটিশ, আমেরিকান, ফ্রেঞ্চ কিছু কোম্পানির এবং বড় বড় কোম্পানি, সো আপনি মনে করেন M1 এব্রামস ট্যাঙ্ক কিনবেন বা আপনি F-16 কিনবেন, এরকম বড় বড় জিনিসপত্র এই কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো বানায় সেগুলোর এজেন্ট ছিলেন এবং সেগুলোর হয়ে উনি স্পেশালি মিডল ইস্টে সরকারগুলোর কাছে বিক্রি করতেন। ইটস এ ডিফারেন্ট থিং, ওকে? এবং উনি বাংলাদেশেও যে কোনো সময় কিছু দেননি তা না, দিয়েছেন, কিন্তু এই যে আমার বাবা যেই লেভেলের জিনিসপত্র নিয়ে ব্যবসা করতেন, এগুলো বাংলাদেশ সরকার তখন কেনার ক্ষমতা ছিল না, আর এখন কেনে না। সো সেটা ভিন্ন বিষয়। সো এইটা হলো ওনার এই সাইডের, মানে আপনি যে যখন বললেন যে সর্ট অফ ওয়েপন্স অফ ওয়ার অর হোয়াট নট, এইটা রিলেটেড ওনার ব্যবসায়িক পরিচয়, ওনার ব্যবসা শুরু উনি এর আগে একটু যাই। সো আমার বাবা ফরিদপুরে উনি
ছাত্রলীগের নেতা ছিলেন, মুজিববাদী ছাত্রলীগ। তখন তো আর ছাত্রলীগ আজকের মতো ছিল না যে আওয়ামী লীগ ছাত্রলীগ, হ্যাঁ না, ছাত্র সংগঠনগুলি আলাদা ছিল। সো মুজিববাদী ছাত্রলীগের বেশ ভালো মানে সর্ট অফ ফরিদপুর জেলার অ্যাটলিস্ট বড় স্টেজের নেতা ছিলেন, এবং উনার ডিরেক্ট নেতা ছিলেন মরহুম আব্দুর রাজ্জাক সাহেব, আওয়ামী লীগের মরহুম আব্দুর রাজ্জাক সাহেব। সো মরহুম আব্দুর রাজ্জাক সাহেবের সাথেও আমরা যখন ছোট তখন আমাদের পারিবারিক সম্পর্ক খুব ভালো ছিল। উনি মাঝে মধ্যে আসতেন, দেখা হতো, চাচা হিসেবে ওনাকে সম্বোধন করতাম। সো রাজ্জাক চাচার সাথে অনেক আমাদের ছোটোবেলায় অনেক উঠা বসা হয়েছে। সো ওখান থেকে খুব ভালো করে আমরা জানি যে মানে রাজ্জাক চাচার সাথে ডিরেক্ট আর কি আব্বার স্টুডেন্ট লিডার ছিলেন রাজ্জাক চাচা। সো ওই কারণে ৭১ সালে যখন মানে এই যুদ্ধ শুরু হওয়ার পর ছাত্র নেতা হিসেবে পাকিস্তান আর্মড ফোর্সেস অনেককেই কারাবদ্ধ করেন, এবং এর মধ্যে অনেককে গুম করে ফেলেন, অনেক কিছু করে ফেলেন। তো এই কারাবদ্ধর ভেতরে একজন আমার বাবা ছিলেন, এবং আমার বাবা ৬ মাস কারাবদ্ধ থাকেন। এই ৬ মাসে ওনার উপরে ফার্স্টে অনেক ফিজিক্যাল টর্চার হয়, এবং এই ফিজিক্যাল টর্চারের ভেতরে ওনার যে বাঁ হাতটা আছে, ওনার বাঁ হাতটা কয়েক জায়গায় ভেঙে দেওয়া হয়, মানে ভেঙে যায় আর কি, হয়তো মানে ওই ভাঙার জন্য ভাঙে নেই, মায়ের উপরে ভেঙে গেছে, আই ডোন্ট নো। কিন্তু ওই যে কারাবদ্ধ অবস্থায় ওনার হাতের আর কোনো মানে একটা হয় না আপনার ২-৩টা জায়গায় হাড্ডি ভেঙেছে, তো এটা প্লাস্টার করতে হবে না, ঠিকভাবে বসাইতে হবে না, যদি স্প্লিন্টার থাকে অপারেশন করতে হবে না, কারাবদ্ধ অবস্থায় এগুলো কিচ্ছু হয়নি। সো যেহেতু কিছু হয়নি, ওনার হাতের হাড্ডিগুলো খুব বাজেভাবে মিসঅ্যালাইন্ড হয়েছে, এবং ৬ মাস পর যখন বেসিক্যালি ওনাকে হাসপাতালে পাঠানো হয়, এবং উনি কিন্তু মানে ৬ মাস পর যে উনি রিলিজড হয়েছেন জেল থেকে তা না, কিন্তু মানে লেভেল এত খারাপ হয়ে গেছিলো যে ওনাকে জেলা হাসপাতালে বা হাসপাতালে পাঠানো হয়েছিল। ওই হাসপাতালে উনি থাকা অবস্থায় যুদ্ধ শেষ হয়। সো মানে এই ১৬ ডিসেম্বর পার হয়, তো উনি হাসপাতাল থাকা অবস্থায়। সো হাসপাতালে এত লেভেলে খারাপ হয়ে গেছে, হাসপাতালে আর খুব বেশি ইসে করা হয়নি। সো উনি এখন আজ পর্যন্ত ওনার এই যে এখন ৮০ বছর বয়স হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত উনি আপনার এই যে হাতের ব্যথা এবং প্রবলেমস ফিল করেন, এবং বাঁ হাতে উনি ফুল শক্তি কখনোই লাগাতে পারতেন না। এনিওয়ে, তো সো এগেন এগুলো হলো ৭১ সালে ওনার কন্ট্রিবিউশন ফর দ্য নেশন, দেশের জন্য ওনার কন্ট্রিবিউশন। সো ৭২ সালে যখন বঙ্গবন্ধু ফিরে আসেন, এবং যেহেতু বঙ্গবন্ধু আবার আমার বাবাকে পার্সোনালি চিনতেন কেন? কারণ আপনার এই যে ফরিদপুর সাব ডিভিশনের এখন যেমন ওই যে টিএনও থাকে না আপনার এই যে উপজেলায়, সেরকম ফরিদপুর সাব ডিভিশনের ছিলেন আমার দাদা। তো যেহেতু ফরিদপুর সাব ডিভিশনে আমার দাদা ছিলেন, মানে সরকারি কর্মকর্তা, সো আমার দাদা আবার তখন, এবং আমি বলছি যখন শেখ মুজিব ছাত্রনেতা, মানে উনি যখন তরুণ নেতা আর কি, আপনি ৫০-এর দশকের কথা বলছি, নট ৭০-এর দশক, ৫০-এর দশকে, তখন অবভিয়াসলি উনি ফরিদপুরে অনেক অনেক নাম করেছেন। সো ফরিদপুরের আবার যিনি সর্ট অফ যে মানে জেলা পর্যায়ের গভর্নমেন্ট অফিসার আছেন, ওনাদের সাথে খুব ভালো পরিচয়। সো হিসেবে আমার দাদার সাথে আবার বঙ্গবন্ধুর খুব ভালো পরিচয় ছিল, এবং বঙ্গবন্ধুর বাবারও ভালো পরিচয় ছিল আমার দাদার সাথে। সো ওই হিসেবে বঙ্গবন্ধু আমার বাবাকে চিনতেন। সো যখন ছাত্রনেতা হিসেবে দেখেছেন, তখন ওই হিসেবে আরে সোয়েন্সো চাচার ছেলে, বুঝছেন না? সো ওইভাবে একটা আমার বাবাকে উনিও আদর করতেন। কেন আদর করতেন? কারণ এটা মানে আমি আগের না পরের প্রমাণ দিচ্ছি। সো ৭২ সালের পর উনি যখন দেশে এসে দেশ সামাল দেওয়া শুরু করলেন, তখন তো দেশ হলে বেহাল অবস্থা, মানে মাত্র যুদ্ধ শেষ হয়েছে, দেশের পুরো অর্থনীতি একদম মানে ধসের কবলে। সো তখন বঙ্গবন্ধু ব্রাইট যারা ছিলেন এবং যারা ওনার কাছে মনে হচ্ছে কেপেবল, তাদেরকে ডেকে নিয়ে ব্যবসার দায়িত্ব দিয়েছিলেন। সো ৭২-৭৩-এ মানে আমার বাবা কিছু দূর সুস্থ হওয়ার পর যখন ঢাকায় আসেন, ৭২-৭৩-এ বঙ্গবন্ধু খুদ আমার বাবাকে দায়িত্ব দিয়েছিলেন সুতার। সো বাংলাদেশ তখন মানে ৭২ থেকে মনে করেন ৭৫ পর্যন্তই ধরে নেন, সব ব্যবসা সরকারের সাথে হতো, কারণ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সব কিছু ন্যাশনালাইজ করা হলো, প্রাইভেট ব্যবসাগুলো সরকারি করা হলো। হ্যাঁ, এবং মানুষের কাছে টাকা নাই তো ভাই, মানে যুদ্ধ আমরা করেছিলাম কেন? কারণ আমাদের সব টাকা তো নিয়ে যেত পাকিস্তান। হ্যাঁ, 59% আমরা প্রোডাক্ট মানে প্রডিউস করতাম, 20% খুব হাইয়েস্ট 39% আমাদের এখানে সর্ট অফ আপনার ফরেন এইড অ্যান্ড হোয়াট নট ইনভেস্টমেন্ট আসছিল। সো আমাদের এখানে টাকা নেই। সো এই যে সব ব্যবসায়ী আপনার সরকারের সাথে। সো প্রথম বিশাল সুতার লট, বিশাল। আর আমার বাবা ঢাকায় এসে ব্যবসা শুরু করলেন টেক্সটাইল রিলেটেড। সো তখন ডাক দিলেন, আমি আব্বাকে আদর করে মুসা বলতো, মানে বাবার নাম মুসা, আর উনি বড় নেতা, মুসা এদিকে এইটা তুই করবি, তুই এগুলো করিস না, তুই টেক্সটাইল ব্যবসা করিস না, পুরা সুতার লট তোর, তুই নিয়ে আসবি।
তো এই যে সবচেয়ে প্রথম অনেক বড় ব্যবসা, মানে এর আগে আমার বাবা অলরেডি ভালো ব্যবসা করছিলেন, মানে বছর খানেক হয়তো উনি ব্যবসা শুরু করেছেন, মোটামুটি ভালো করছিলেন, মেধাবী মানুষ না, কিন্তু উনার ফার্স্ট সবচেয়ে বড় ব্যবসা, মানে বিশাল, মানে পুরো সরকারি সুতার লট উনি এক্সপোর্ট করে, মানে ইম্পোর্ট করে নিয়ে আসবে। হ্যাঁ, এইটা বঙ্গবন্ধু খুদ আমার বাবাকে দিয়েছে যে মুসা এটা তুই করবি। এবং এবং উনি এরকম অনেককে, মানে কয়েকজনকে যারা আজকে অনেক স্বনামধন্য বাংলাদেশের ব্যবসায়ী, সো এনাদেরকে বঙ্গবন্ধু খুদ নিজে হাতে তৈরি করেছেন। সো ওই হিসেবে আমার বাবাও, যে সুতার এটা তুই করবি। তো আমার বাবা এই সুতার ব্যবসা শুরু করলেন, এবং এইটা হলো ওনার ফার্স্ট, মানে এক ধাপে অনেক কোটি টাকার ব্যবসা, মানে বিশাল ব্যবসা উনি এটা ফার্স্ট করলেন। তো এটার মাধ্যমে এবং ওনার অন্যান্য টেক্সটাইল কারণে উনি বাইরে যাওয়া শুরু করলেন। এর ভেতরে উনি বাই 74 সালে, সো 72-73 সুতার অর্ডারটা বঙ্গবন্ধু তার হাতে দিল। বাই 74 আমার বাবা অলরেডি ইন্টারন্যাশনাল ব্যবসা শুরু করে দিয়েছিলেন। সো 74-এ উনি কাতারে আপনার ইসেতে কী বলে না, একটা সিমেন্ট ফ্যাক্টরি খোলেন, সিমেন্ট ফ্যাক্টরি। সো উনি মিডল ইস্টে আবার যা হতো, মানে এখন যেমন চায়নায় হয় যে মানে আপনি ফুল মালিকানায় কিছু করতে পারবেন না, লোকালকেও 51% প্লাস, মানে মেজরিটি শেয়ার লোকাল কারো থাকতে হবে। তো আমার বাবার কাতারের এমিরের ফ্যামিলিতে, এমিরের চাচা ছিলেন আমার বাবার মেইন পার্টনার, উনি সিমেন্ট ফ্যাক্টরি দিলেন। তো তখন কাতারে উনি ফিল করলেন সিমেন্ট ফ্যাক্টরিতে পাকিস্তানি ইন্ডিয়ান লেবার নেওয়া হচ্ছে। তো আমার বাবা বলেন, ভাই আমার দেশ আছে, আমার ফ্যাক্টরি, আমি পাকিস্তানি ইন্ডিয়ান লেবার কেন নিব? কাতারের আপনার লেবার মিনিস্ট্রির সাথে কথা বলেন আব্বা। আর লেবার মিনিস্ট্রির সাথে কথা বলে খুব সোজা, কারণ ওনার পার্টনার হলো ভাই আমিরের চাচা। সো এবং অনেক মুরব্বী ছিলেন, আমি মানে বাই দ্য টাইম হি পাস্ট অ্যাওয়ে, মানে আমি বড় হতে হতে উনি পাস অ্যাওয়ে করেছেন। সো ওনার সাথে আমার কখনোই দেখা হয়নি, আমি শুধু বাবার গল্পই শুনেছি। কিন্তু সো এর সাথে লেবার মিনিস্ট্রিতে কথা বলেছে, লেবার মিনিস্ট্রি বলছে বাংলাদেশের সাথে আমাদের এরকম কোনো মানে লিগাল আপনার কী বলে না, ফরেন রিলেশনস অ্যান্ড লিগাল কোনো রিলেশনই নেই যেটার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে আনতে পারি। ভারতের সাথে আমাদের আছে, পাকিস্তানের সাথে আছে। তো তখন আমার বাবা ডিরেক্ট আবার ঢাকায় যখনই আসলেন, এসে ডিরেক্ট আবার আপনার বঙ্গবন্ধুর সাথে যোগাযোগ, মাননীয় প্রধানমন্ত্রী তখন, তো প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করলেন যে এইটা তো আমাদের করতে হবে, এবং এইটা যদি করি, এই যে আমাদের 74 আপনার মনে আছে কিনা দুর্ভিক্ষ আসছিল দেশে, হ্যাঁ, সো সেইটার পরপরই উনি দেখা করেন বঙ্গবন্ধুর সাথে, যে এইটাতে আমরা মানে দেশের অর্থনীতির তো ইমপ্রুভমেন্ট হবেই, সাথে এই যে নতুন যে এত চাকরি, এত লোকজন বিদেশে যাওয়ার সুযোগ পাবে, এটা বঙ্গবন্ধু এটা করতে হবে। তো বঙ্গবন্ধু এটা করতে হবে, এবং বঙ্গবন্ধু আমার বাবা যেভাবে আমাকে মানে যেভাবে বলেন আর কি, স্মৃতিচারণ করে, যে বঙ্গবন্ধু খুব খুশি হয়ে এক্সাইটেড হলেন এটার বিষয়। এবং ওনার প্রিন্সিপাল সেক্রেটারি, আমি নামটা ভুলে গেছি, কারণ আমার বাবা আবার ওই প্রিন্সিপাল সেক্রেটারির সাথে পরে এটার কারণে অনেক কাজ করেছেন, এবং প্রিন্সিপাল সেক্রেটারি আবার আগে থেকে ছাত্রলীগের ছেলে ছিলেন, তো আমার বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, কি বড় ভাই টাইপের সম্পর্ক ছিল। সো ওনার নামও অনেক শুনেছি, কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছি না, মানে আমি দুঃখিত। তো ওই প্রিন্সিপাল সেক্রেটারিকে বলে দিলেন, না মুসার কী কী লাগবে তুমি তাড়াতাড়ি করে দাও, কী কী লাগবে তাড়াতাড়ি করে দাও, এটা হইতে হবে। সো তখন শুরু হলো যে ম্যান পাওয়ার এক্সপোর্টের সব লাইসেন্সিং, মানে সব কাজগুলো মানে বাংলাদেশ সরকার যেন পাঠাতে পারে। সো কাতারের সাথে ফার্স্টে বাংলাদেশ সরকার এই কাজগুলো শুরু হলো। দুঃখজনক হলো, সরকারি কাজ তো সময় লাগে একটু করতে, তো এইটা কাজ শেষ হবার আগেই 15ই আগস্ট, 75-এর 15ই আগস্টের ঘটনাটা ঘটে গেল। এবং 75-এর 15ই আগস্ট ঘটনা ঘটার পর অবভিয়াসলি এটাতে একটা ধিমেই পড়লো। প্লাস তখন আমার বাবা যে বঙ্গবন্ধুর সাথে ক্লোজ ছিলেন, একটা ভালো সম্পর্ক ছিল, ক্লোজ বলাটা হয়তো, কারণ বঙ্গবন্ধু তো এত বড় নেতা, ওনার ক্লোজ অনেক লোকজন ছিলেন, অনেকে ক্লোজ না হলে তারা এত বড় নেতা হন না। তো ওই অনেকের ভেতরে আমার বাবাও ছিলেন ভালো ক্লোজ। আপনি বুঝছেন 72-এ এত বড় ব্যবসা তো আর এমনি এমনি দেয়নি। তো সেই কারণে এই তখনকার মিলিটারি সরকার আমার বাবাকে তুলে নিয়ে গেল, তুলে নিয়ে তাকে সপ্তাহ 2 ধরে রেখেছিল, ইন্টারোগেশন করেছে আর কি কি জানো, ইন্টারোগেশন করেছে, এইগুলোর গল্প। আমার বাবা আবার এগুলো মানে এইসব জিনিস নিয়ে আলোচনা করতে পছন্দ করেন না। সো উনি যখন ওই যে পাক আর্মির জেলে ছিলেন, তখন ওনার সাথে কী হয়েছে, অ্যাপার্ট ফ্রম হাতেরটা, এটা তো আমরা জানি মেডিকেল রিয়ালিটি, বাট তাছাড়া আর কী করেছে কী না হচ্ছে উনি কখন এগুলো নিয়ে কথা বলেন না। তো সিমিলার ওই আর্মি যখন নিয়ে গেছে তখন কোনো কথা বলেনি, কিন্তু 1-2 সপ্তাহ পর উনিকে ছেড়ে দেন। এবং তারপর আপনার নভেম্বরের পর তো অবভিয়াসলি আরেকটা কু হয়, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসেন, এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে আবার উনি আমার বাবাকে দাওয়াত জানান যে আমি জেনেছি মুসা সাহেব আপনি এই কাজটা করছিলেন, তো এইটা আপনি প্লিজ অগ্রসর হন, আমার তরফ থেকে
যা যা লাগবে সব কিছু আমি দেবো। সো আলটিমেটলি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে এটা যে 76-এর দিকে যে এটা বাস্তবায়ন হয়, বাস্তবায়নে প্রথম ম্যান পাওয়ার এক্সপোর্ট শুরু হয়। এবং আমার বাবা যেটা করেন যে বাই 79 মানে 76 থেকে 79-এর ভেতরে শুধু একটা দেশ কাতার না, সৌদি আরব, কুয়েত, ইউনাইটেড আরব এমিরেটস, মানে অনেকগুলো দেশে উনি এই মানে বাংলাদেশ সরকারের সাথে এই নর্মালাইজেশন অফ রিলেশনস যেটার মাধ্যমে আর কি ম্যান পাওয়ার এক্সপোর্ট করা যায় এইটা করে ফেলেন। এবং ততদিনে আরও নতুন নতুন কোম্পানিও তৈরি হওয়া শুরু হয়ে যায়। মানে সো যে বাংলাদেশে ম্যান পাওয়ার এক্সপোর্ট এটা একটা ব্যবসা, একটা ইন্ডাস্ট্রি, এটা একটা ইন্ডাস্ট্রি হিসেবে 2-3 বছরের ভিতর মোটামুটি ভালোভাবে দাঁড়িয়ে যায়।